আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের ৪১তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। কিছু মুহূর্তের জন্য আবিরের দৃষ্টি স্থির হয়ে রইল। আবিরের মলিন চাহনি দেখে তানভীর নিজের রুমে দরজা থেকে ডাকলো, কি হয়েছে ভাইয়া? বন্ধ দরজা থেকে মনোযোগ সরালো আবির। তানভীরের দিকে তাকিয়ে ছোট করে বলল, কিছু না। নিজের রুমের দিকে পা বাড়াতে যাবে তানভীর পুনরায় বলল, ভাইয়া তোমার কিছুক্ষণ সময় হবে? কেন? এমপি তোমাকে দেখা করতে বলেছিল। আমাকে কেন? জানি না, সামনে নির্বাচন, হয়তো এই বিষয়ে কথা বলবে। কিছুক্ষণ অপেক্ষা কর, ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। আবির ফ্রেশ হয়ে তানভীরের সঙ্গে বেরিয়ে গেল। মেঘ রুমে বসে বসে হ্যান্ড পেন্টিং এর কাজ করছিল। বেশ কিছুক্ষণ যাবৎ মিমের একটা ড্রেস কাজ করেছে। ড্রেসের কাজ শেষ করেই বন্যাকে ছবি পাঠিয়েছে। কিছুক্ষণের মধ্যে ছবি দেখে বন্যা কল করেছে। দুই বান্ধবী প্রায় ৩০ মিনিট গল্প করেছে। বন্যা জামা কাপড় সেলাই করতে পারে, মেঘ যেহেতু হ্যান্ড পেন্টিং শিখেছে। দুই বান্ধবী মিলে অনলাইন বিজনেস করবে ভাবছে। সেই বিজনেসের টাকা দিয়ে তারা দেশের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরবে, তারপর দেশের বাইরে ট্যুর দিতে যাবে। যখন যা ইচ্ছা করতে পারবে, কারো কাছে অনুমতি নিতে হবে না। এসব নিয়ে আড্ডা দিচ্ছিল। কথা শেষ করেই মেঘ ড্রেসটাকে নিয়ে হুটোপুটি করে নিচে নামলো আম্মু, কাকিয়া, আব্বু সবাইকে দেখানোর জন্য। সবাই প্রশংসা শুনতে শুনতে মেঘের গলা দুটো লজ্জায় লাল হয়ে গেছে। মিম তো খুশিতে বোনকে জড়িয়ে ধরেছে। আদি ওয়ার্ডরোব থেকে নিচের ৫ থেকে ৭টা শার্ট আর টি শার্ট বের করে নিয়ে আসছে। মেঘ যেন সেগুলোতে কার্টুনের ক্যারেক্টার আর্ট করে দেয়। আদির এমন কাণ্ড দেখে বাড়ির প্রত্যেকেই হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছে। এমন সময় তানভীর আর আবির বাসায় ঢুকলো। ড্রয়িং রুমে হাস্যোজ্জ্বল পরিবেশ দেখে তাদের মনোযোগ সেদিকে গেল। মোজাম্মেল খান তানভীরকে উদ্দেশ্য করে ঠান্ডা স্বরে বললেন, দেখো আমার মেয়ে কত সুন্দর করে জামা প্রিন্ট করেছে। আমার মেয়ে বলে কথা। তানভীর ড্রেসটা ভালোভাবে দেখে নিল। ড্রেসটা দেখে বোঝা যাচ্ছে কাঁচা হাতের কাজ। প্রথমবারের মতো কাজই পারফেক্ট হয় না, তারপরও দূর থেকে তেমন কিছু বোঝা যায় না। কালার কম্বিনেশন ভালো হওয়ায় দূর থেকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তানভীরের পাশাপাশি আবিরও ড্রেসটির দিকে তাকালো। চোখাচোখি হলো আবির মেঘের। অভিমানী মেঘ চোখ নামিয়ে নিল। কয়েক সেকেন্ড পর আবির অন্যদিকে তাকালো। তানভীর বড় আপুর ঠাট্টা বুঝতে পেরে সেও মজার ছলে বলল, শুধু আপনার মেয়ে বলে না, আমার বোন বলেও এত সুন্দর সূক্ষ্ম প্রিন্ট করতে পারে। আমার বোনের মতো লক্ষ্মী মেয়ে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। তানভীরের কথা শুনে সকলে হাসতে শুরু করেছে। একটা ড্রেস প্রিন্ট করা নিয়ে বাবা ছেলে মিলে মেয়েকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। তানভীর খানিক হেসে আবিরের দিকে তাকিয়ে ভুরু নাচালো। আবিরের ওষ্ঠদ্বয় দিয়ে কিছুটা প্রশস্ত হলো। তানভীর যে আবিরকে শোনানোর জন্য ইচ্ছাকৃত বোনকে লক্ষ্মী বলে সম্বোধন করেছে, এটা আবির বুঝতে বাকি নেই। আবির আর মেঘের মধ্যে কোনো কিছু নিয়ে মানবিমান চলছে সেটা বুঝতে পেরে আবির সন্ধ্যা থেকে আবিরকে জিজ্ঞেস করছে, কিন্তু আবির কিছুই বলছে না। মেঘ বিষয়টা বলতেই কথা এড়িয়ে যাচ্ছে। মোজাম্মেল খান তানভীরের কথায় প্রত্যুত্তরে বললেন, আমার মেয়ে এত এত গুণ যে আমার মেয়ে যেই বাড়ি যাবে সেই বাড়ির রানীর মতো হয়ে থাকবে। তানভীর দ্বিতীয়বারের মতো আবিরের দিকে তাকালো, হালকা কাশি দিয়ে ভুরু নাচালো। ইশারাতেই যেন ভুরু ছুটে দিল আবিরের। কে রাখবে তো রানীর মতো? তানভীর মুখে হাসি থাকলো, আবিরের ভুরু চুগল কুচকানো। আবির আব্বু চাচুকে এক বিন্দু বিশ্বাস করতে পারে না। আজ মজা ছলে বলেছেন, কিন্তু 2 দিন পর যে তার ব্যবস্থা করতে যাবে না তার কোনো গ্যারান্টি আছে? ভাবতে আবিরের কলিজা কেঁপে উঠল। এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মালিহা খানকে উদ্দেশ্য করে বলল, আম্মু খাবার রেডি করো। মেঘ চোখ জোড়া ছোট করে সিঁড়ি পানে চেয়ে আছে। অষ্টাদশীর অভিমানী মনে অভিমানের তীব্রতা হানা দিয়েছে। সন্ধ্যাবেলা আবির ভাইকে রাগ দেখানো, অথচ আবির ভাই নিজ থেকে একবারের জন্য কথা বলার চেষ্টা করলো না। ড্রেস দেখে সকলেই প্রশংসা করেছে, কিন্তু একটা কমেন্টসও পড়েছে, অথচ আবির ভাই কিছু বললেন না। পৃথিবীর বুকে একটা মানুষের হৃদয় বোধহয় শক্ত পাথরের তৈরি, যে হৃদয়ে না আছে কোনো অনুভূতি আর না আছে কোনো আবেগ। ড্রেসটা মিমকে দিয়ে বলল, এখনো রং ঠিক মতো শুকায়নি, শুকালেই ব্যবহার করতে পারবে। সবার সঙ্গে মেঘও খেতে বসলো। আবির একটা ব্যাগে ল্যাপটপ আর কিছু জামা প্যান্ট নিয়ে
নিচে আসে, ব্যাগ রেখে খেতে বসেছে। খুব তাড়াতাড়ি খাবার শেষ করছে। আলী আহমদ খান একবার ব্যাগের দিকে তাকাচ্ছেন, একবার আবিরের দিকে। ছেলে তাড়াহুড়ো দেখে কিছু বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছেন। অবশেষে শুধালেন, এত রাতে কোথায় যাবে? কাজ আছে। আসবে কখন? 3টা-4টার পর। অফিস? ঢাকার বাইরে। সমস্যা নেই, অফিসে সময় মতো চলে আসব। ঢাকাতে থাকবে মানে? তোমার কি এমন কাজ আছে যে বাসা থেকে বাইরে যেতে হবে? আছে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ। সকলেই নির্বাক। আবির খাবার শেষ করে হাত ধুয়ে ব্যাগ নিয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। সকলের মতো মেঘও স্তব্ধ হয়ে গেছে। কথাবার্তা নেই, হুট করে বাসা থেকে বেরিয়ে গেলেন। এসব কাজে ছেলেদের পক্ষে সম্ভব। বাহিরে রাত কাটানো, বড়দের মুখের ওপর কথা বলা, বেপরোয়া চলাফেরা করা, সব স্বাধীনতা ছেলেদের। মালিয়া খান রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, আপনাকে কতবার বলেছি ছেলেকে বিয়ে করাতে। ঘরে বউ থাকলে ভাবে রাত বিরেতে বাইরে ঘুরতে পারবে না। আচ্ছা দেখছি। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। আবির এখনো বাসায় ফেরেনি। অভিমানী মেঘ সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখে, যেন আবির ভাইয়ের কথা মনে না পড়ে। মেমাদির সঙ্গে খেলাধুলা করে, টিভি দেখে, ক্লাসে যায়, অথচ সারাদিনের ব্যস্ততার মাঝে হঠাৎই তার বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কারো কণ্ঠ শোনার জন্য মনটা ছটফট করতে থাকে। সহ্য করতে না পেরে কল দিল সেই পাথরের হৃদয়ের মানবকে। পরপর 2বার কল দিল, অথচ রিসিভ হচ্ছে না। মনকে সান্ত্বনা দিচ্ছে, হয়তো ব্যস্ত আছেন। কিন্তু মনটার মাঝে সান্ত্বনা মানতে চায় না, অথচ যেন চিৎকার করে বলছে, তাকে লাগবে, আমার লাগবেই, এই মুহূর্তেই লাগবে। মনের ভেতর রাখতে 3বার ডায়াল করলো, অথচ নো রেসপন্স। 5 মিনিটের মতো চুপচাপ বসে রইল মেঘ। বারবার ফোনের দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি সেই পাথুরে মানবের কল আসবে। নিজের প্রতি রাগ আর অভিমান বেড়েই চলেছে। নিজে রাগ করে বিহার মতো কল দিচ্ছে, অথচ আবির ভাই রিসিভও করছে না। রাগে ক্ষোভে একসময় চোখ বেয়ে পানি পড়তে শুরু করেছে। বিকাল পেরিয়ে রাত, অথচ আবির ভাইয়ের কোনো খবর নেই। প্রায় 10টার দিক আবির কল ব্যাক করেছে। এবার একবার রিং হতেই মেঘ সঙ্গে সঙ্গে রিসিভ করলো। ওপাশ থেকে আবির বলল, সরি, কাজে ব্যস্ত ছিলাম, ফোন দেখিনি। প্রখর অভিমান মুহূর্তে গলে পানি হয়ে গেল। মেঘ ফুফিয়ে কাঁদতে শুরু করেছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, মেঘ, কি হয়েছে তোর? এই মেঘ। সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে মেঘ। আবির কলের পর কল দিচ্ছে, অথচ রিসিভ হচ্ছে না। প্রেয়সীর মলিন চেহারা যেখানে আবিরের হৃদয় ক্ষতবিক্ষত করে, সেখানে প্রেয়সীর কাঁদছে। কিছুক্ষণের মধ্যে আবির বাড়িতে ফিরল। ড্রয়িং রুমে সোফায় বসে ইকবাল খান নিউজ পড়ছিলেন। আবিরকে দেখে চিন্তিত কণ্ঠে বললেন, তুই না আরো 2 দিন পর আসবি বলছিলি? জবাবে আবির বলল, ইচ্ছে হলো তাই চলে আসছি। আবির দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠে মেঘের রুমে ঢুকলো। মেঘ বিছানায় উপর হয়ে শুয়েছিল, হয়তো ঘুমিয়ে পড়েছে। আবির ব্যাগটা চেয়ারের ওপর রাখতেই মেঘ উঠে বসেছে। স্নিগ্ধ চোখে এক পলক আবির ভাইকে আপাতমস্তক দেখে চিবুক নামিয়ে নিল। আবির কাছাকাছি এসে প্রশ্ন করলো, কি হয়েছে তোর? মেঘের নিস্তব্ধতা দেখে আবির মেঘের কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করলো। কপাল ঠান্ডা। তবে হলোটা কি? কয়েকবার মেঘকে জিজ্ঞেস করার পরও সাড়া পাওয়া যায়নি। আবির বিছানার পাশে ফ্লোরে বসে পড়েছে। ফ্লোরে বসে বিছানার পাশে মাথা রেখে মেঘের অভিমানী মুখের পানে চেয়ে আছে। আবির ঠান্ডা কণ্ঠে মেঘ তার চিবুক নামিয়ে গলায় ঠেকালো। তবে আবিরের দৃষ্টি সরালো না। হঠাৎই আবির হাত বাড়িয়ে ব্যাগটা নিজের কাছে নিয়ে সেখান থেকে একটা শপিং ব্যাগ আর কাচের প্যাকেট বের করে চেয়ারের উপর রেখে সেই শপিং ব্যাগ থেকে কয়েকটা বেলি ফুলের মালা বের করলো। মেঘ আড়ালে মালাগুলো চোখে মালাগুলো দিকে তাকিয়ে সহজসম্মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেললো। আবির মোলায়েম কণ্ঠে ডাকলো, ম্যাম। মেঘ আবিরের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বিড়বিড় করলো। আল্লাদি ডাকে মেঘের রাগ ভাঙবে না। মেঘ পুনরায় মুখ গোমরা করলো। আবির মৃদু হেসে বলল, হৃদয়ে বহিছে প্রবল তীব্র ব্যাকুলতা, তুই আমার ত্রিভুবনে যতনে রাখা বেলি ফুলের পুষ্পমালা। লাইনটা আরেকবার পড়ি। হৃদয়ে বহিছে প্রবল তীব্র ব্যাকুলতা, তুই আমার ত্রিভুবনে যতনে রাখা বেলি ফুলের মালা। মেঘ কপাল কুঁচকে চোখ গোল গোল করে তাকিয়ে রাগান্বিত স্বরে বলল, এসব ভাবের কথা আমায় শোনাতে আসবেন না, সবকিছু মাথার উপর দিয়ে যায়। আবির কিছুটা শব্দ করে হাসলো। মন খারাপ, রাগ, অভিমান দূরে সরিয়ে হাত বাড়িয়ে নমনীয় কণ্ঠে বলল, দেখি হাতটা দে। দরকার নেই। আবির কণ্ঠস্বর ভারী করে বলল, শরীরে আকাশ সম ক্লান্তি নিয়েও জ্যাম পেরিয়ে
শহর ঘুরে ফুল নিয়ে এসেছি, ঢং করিস না প্লিজ। আমি ঢং করছি? ঢঙ্গিরা ঢং করবে, এটাই তো স্বাভাবিক। মেঘের উত্তরে তোয়াক্কা না করে আবির মেঘের হাত টেনে আলতোভাবে বেলি ফুলের মালা বেঁধে দিচ্ছে। মেঘ কয়েকবার হাত সরাতেও চেয়েছে, কিন্তু আবিরের অগ্নিদৃষ্টি দেখে মাথা নিচু করে রাগে গজগজ করতে করতে বলল, আপনাকে কি আমার লোভী মনে হয়? কেন? যখন ইচ্ছা যা ইচ্ছা আচরণ করবেন, যা তা বলবেন, যেভাবে খুশি রাগ দেখাবেন, তারপর কাচ্চি, মালা, চকলেট হাবিজাবি নিয়ে এসে আমার মন গলানোর চেষ্টা করবেন। আবির স্বর ভারী করে বলল, যা ইচ্ছা আচরণ আমি করতে চাই না। তোর কিছু কিছু কর্মকাণ্ড আমায় সেসব আচরণ করতে বাধ্য করে, সেজন্যই তো কল দিলে কল ধরেন না, পাষাণ। আবির শান্ত কণ্ঠে বলা শুরু করলো, আমি সত্যি সত্যিই ব্যস্ত ছিলাম। অফিসের পাশাপাশি অন্যান্য কাজ নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। বিকালের পর ফোন হাতে নেওয়াই হয়নি। সত্যি বলছি, আমি বিশ্বাস কর। মেঘ বিরক্তিকর স্বরে বলে, আমি আপনাকে বিশ্বাস করি না। আবিরের চোখের বর্ণ কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। মেঘকে ভুরুকুচকে পুনরায় প্রশ্ন করলো আবির, তুই আমায় বিশ্বাস করিস না? না। একটুও করিস না? না। সত্যি? যেখানে বিশ্বাস নেই সেখানে আবিরের কোনো কথাও নেই। আবির চলে যেতে নিলে মেঘ মুচকি এসে বলে, একটু একটু করি। এক চিমটি বিশ্বাসের কোনো প্রয়োজন নেই। চোখ বন্ধ করে আমায় বিশ্বাস করতে পারলে তবেই বলিস। আবির কারো অবিশ্বাসের পাত্র হয়ে থাকতে চায় না। মেঘ আহম্মকের মতো চেয়েছে। সামান্য কথা আবির ভাবে রেগে যাবে, মেঘ সেটা ভাবতেই পারেনি। আবির আগে ব্যাগ নিয়ে নিচের রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। রাত 11:50 নাগাদ মেঘ চুপি চুপি আবিরের রুমের সামনে এসেছে। ড্রয়িং রুমে একটা লাইট ব্যতীত পুরো বাড়ির লাইট অফ। 12টায় নিউ ইয়ার, এই জন্যই মূলত আবির ভাইকে মিস করছিল মেঘ। কল দিয়েই বলতো, কিন্তু আবিরের কণ্ঠ শুনে নিজেকে স্বাভাবিক রাখতে পারেনি। বুকের ভেতর অভিমানের পাথর গলতে শুরু করেছিল। নতুন বছর প্রিয় মানুষের সঙ্গে কাটাবে ভেবে সন্ধ্যায় ছাদ থেকে অনেকগুলো ফুল এনে সেগুলো সাজিয়েছে। সাথে সুন্দর একটা গিফট কার্ড বানিয়ে তাতে ডিজাইন করে হ্যাপি নিউ ইয়ার ও লিখেছে। সাথে সুন্দর একটা চাবির রিং কিনে এনেছে। মানুষ বলে বছরের প্রথম দিন যেভাবেই কাটে সারা বছর নাকি সেভাবেই কাটে। কুসংস্কার জেনেও মেঘের ইচ্ছে সে আবিরের সাথে নতুন বছর শুরু করবে। গিফটগুলো নিয়ে আস্তে করে দরজা ধাক্কা দিতে চোখ পড়ে বিছানার দিকে। সামান্য আলোতে আবিরের নাক আর কপাল দেখা যাচ্ছে, লেপে ঢাকা সম্পূর্ণ শরীর। মেঘ সেখানে দাঁড়িয়ে পায়ের নুপুর দুটোকে নিচ থেকে হাত দিয়ে ওপরে তুলল। পায়ের মাংসলো অংশে আটকে দিয়েছে। সেখানে হাঁটলে শব্দ কম হয়। খুব সতর্কতার সহিত পা রাখলো রুমের মধ্যে। গিফটগুলো সযত্নে টেবিলের উপর রেখে তাকালো আবিরের অভিমুখে। গত 3 দিনে ঠিকমতো ঘুম খাওয়া হয়নি। ক্লান্তিতে আবিরের চোখের পাতা বন্ধ হয়ে আসছিল, তাই রুমে এসে শাওয়ার নিয়ে শুয়ে পড়েছে। মেঘ আবিরের মাথার কাছে দাঁড়ানো। আবিরের থুতনি পর্যন্ত দেখা যাচ্ছিল। থুতনির নিচে থেকে বাকি শরীর লেপের নিচে ঢাকা। মেঘ বুকে চাপা অভিমান দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে ঢোক গিলে নিজের নাক মুখ চেপে ধরল। একবার আবির ভাই বলেছিল, নিঃশ্বাসের শব্দেও আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি। পুরোনো কথাটা মনে পড়তেই নাক মুখ চেপে ধরেছে। এবার আর কোনোভাবে ফাঁসা যাবে না। মন বারবার চলে যেতে বলেছে, অথচ মেঘ দৃষ্টি সরাতে পারছে না। আবির্ভার ঘুমন্ত মায়াময় চেহারার পানে মুগ্ধ আঁকিতে চেয়ে আছে। যে মানুষটার উপস্থিতি হৃদয়ে তোলপাড় চালায়, যার শায়িত দৃষ্টি হৃদয়কে ক্ষতবিক্ষত করে, মনের রাজ্যের অনুভূতি সব অভিমান ভুলে নবরূপে সে শ্যামবর্ণের পুরুষের প্রেমে পড়তে বাধ্য হচ্ছে। স্থির দৃষ্টিতে চেয়ে মনে মনে বিড়বিড় করে বলে, আপনি এত কিউট কেন? মনে হয় আল্লাহ আপনাকে বানানোর সময় কিউটনেসের ডিব্বা আপনার ওপর ঢেলে দিয়েছিল। বেলকুনি দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস গায়ে লাগতে শরীরের রোম দাঁড়িয়ে পড়ে। সেই সঙ্গে মেঘ কেঁপে ওঠে। এই ঠান্ডায় বেশিক্ষণ থাকা যাবে না। শরীরের কম্পনের শব্দেই আবির ভাই সজাগ হয়ে যাবে। বারবার যেতে চাইলেও কিন্তু ঘুমন্ত আবির ভাইকে দেখার লোভ সামলে যেতে পারলো না। কে বলবে এই মেয়ে গত 9 বছর যাবৎ আবিরকে সহ্যই করতে পারতো না। আবির বাড়ি ফিরেছে সবে মাত্র 6 মাস। এতে আবিরের প্রতি পুরোপুরি আসক্ত হয়ে পড়েছে।
এই মেয়ের রাগ আর জেদের কাছে আবির বাড়ির প্রতিটি সদস্য হার মানত। এই মেয়ের রাগ অভিমানের কাছে আবিরের রাগ সামান্য। ভালোবাসা বোধহয় এমনই হয়, শত রাগের পরও প্রিয় মানুষের উপস্থিতি হৃদয়ে প্রশান্তি করে দেয়। দেয়াল ঘড়ি টিন টিন শব্দে মেঘের ঘোর কাটে। ঘুরিয়ে সেদিকে তাকায়, দেখলো 12টা বাজে। বুক ধুকফুক করতে শুরু করেছে। মনে অপরাধমূলক কাজ করার নিষিদ্ধ ইচ্ছা জেগেছে। বুক ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে শ্বাস টেনে আটকে আবিরের কপাল বরাবর মুখ এগিয়ে নিল, কিন্তু উদ্দেশ্য আবিরের কপালে চুমু খাবে। একটু সামনে এগোতে বুকের ভেতর অস্বাভাবিক কম্পন শুরু হয়েছে। অষ্টাদশী বুঝতে পারছে এই কাজ তার পক্ষে সম্ভব না। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। নিজেকে সামলাতেই বাম হাত দিয়ে মুখ চেপে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই অমনি ডান হাতে টান অনুভব হয়। কয়েক সেকেন্ডের ব্যবধানে নিজেকে বিছানায় আবিষ্কার করলো। আবির মেঘের হাত টেনে জোরে টান দেওয়ায় মেঘ আবিরের ওপরে এসে পড়ে। তৎক্ষণাৎ মেঘকে ওপর থেকে পাশে সরিয়ে আবিরের গায়ের লেপ দিয়ে মেঘকে ঢেকে দিয়েছে। মেঘের কাঁধের দুপাশে দুহাত ভর দিয়ে মেঘের মুখোমুখি উপর হয়ে শুয়েছে। আবিরের শরীরে না আছে লেপ, না আছে শরীরের ভারী কোনো জ্যাকেট, একটা ট্রাউজার আর ফুলহাতা টি শার্ট। মেঘ দাঁতে দাঁত চেপে ধরে আছে, বদ্ধ দু চোখের পাতা। হাত খোপায় বাঁধা চুলগুলো খুলে এলোমেলো হয়ে আছে। দুহাতে বেলি ফুলের মালা। বেলি ফুলের সুবাস ছড়াচ্ছে রুমে। নিশ্চুপ আবির দৃষ্টি মেঘেতে নিবদ্ধ। মেঘ নিপু নিপু চোখে তাকাতে আবির ঘনিষ্ঠতা উপলব্ধি করলো। পুনরায় চোখ বন্ধ করে ফেলেছে। অষ্টাদশীর হৃদয় স্পন্দন কয়েক গুণ বেড়েছে। বেলি ফুলের সুবাসের সঙ্গে আবির ভাইয়ের শরীর থেকে আসা তীব্র ঝাঁঝালো গন্ধে মাতোয়ারা হয়ে যাচ্ছে। আবির ভাইয়ের এত কাছাকাছি আসায় মেঘের শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে। অজানা শিহরণ বাহিরের শরীর। আবির ভাইয়ের আখি যুগল ঘুমে লেপ্টে আছে। শান্তিময় ঘুমের দেশে নিমগ্ন ছিল আবির, কিন্তু অষ্টাদশীর অনাদেয় কর্মকাণ্ডে আবিরের গভীর ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে। আবির ঘুম ঘুম চোখে মেঘকে দেখেছে। মেঘ কয়েকবার ঢোক গিলে ভয়ে ভয়ে চোখ মেলল। চোখাচোখি হলো আবিরের সঙ্গে। ল্যাপের ভেতর মেঘের শরীর ঘামতে শুরু করেছে। মেঘের ভেতরে প্রবল ঝড় বইছে, অথচ চোখ নামিয়ে বলতে চেষ্টা করলো, আমার। আবির এক হাতে শরীরের সম্পূর্ণ ভর রেখে অন্য হাতে আঙ্গুল দিয়ে মেঘের ঠোঁট স্পর্শ করলো। অমনি মেঘ পাথর বনে গেল। আবিরের দৃষ্টি স্পর্শ কোনো কিছুই আজ স্বাভাবিক নয়। অষ্টাদশীর মস্তিষ্ক জোর চিন্তায় ঘুরপাক খাচ্ছে। কি হতে চলেছে তার সাথে? একদিকে আবির ভাইয়ের কাছে ধরা পড়ার ভয়, অন্যদিকে আবির ভাই এসে এত কাছে আসা। প্রচন্ড অস্বস্তিতে ভুগছে মেঘ। দীর্ঘকালীন নীরবতা ভেঙে আবির ঘুম ঘুম কণ্ঠে বলল, নিষেধ অমান্য করার শাস্তি তবে দিতেই হচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে শরীরের কম্পন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ভয়ে নাক ঘামছে। আবির ঠোঁটের ওপর থেকে আঙ্গুল সরিয়ে মেঘের নাকে ঘাম মুছে পুনরায় কাঁধের পাশে হাত রাখলো। মেঘের গাল ভরা হয়ে আসছে, কথা আটকে আসছে। জোরপূর্বক বলল, সরি। এসব সরি টরি আবিরের মন গলানো সম্ভব না। আগে সাবধান করেছিলাম, অঘটন ঘটলে আমি দায়ী না। তারপরও কথা রাখিসনি। ধ্বংসের দ্বারপ্রান্তে এসেছিস। মেঘ ভয়ে ভয়ে বলল, প্লিজ ছাড়ুন। আবির ভুরু কুঁচকে বলল, ধরি তো নি, ছাড়বো কেমনে? সরুন, আমি যাব। এত সহজে তো সরছি না ম্যাম। আপনি অপরাধ করেছেন, শাস্তি আপনাকে পেতেই হবে। মেঘ চোখ বন্ধ করে ফেলেছে। আজ তার সঙ্গে কি হতে চলেছে সে নিজেও জানে না। এদিকে আবির দু হাতে ভর রেখে অষ্টাদশীর মুখ পানি এগিয়ে যাচ্ছে। দু চোখে ওষ্ঠের মাঝে শুধু কয়েক সেকেন্ডের ব্যবধান। মেঘের চোখ বন্ধ, ক্রমাগত কাঁপছে অষ্টদয়। তখনই আবিরের ফোনে রিংটং বেজে উঠল। রিংটংয়ের শব্দে আবির মেঘের কাছ থেকে সরে শোয়া থেকে উঠে বসলো। মেঘ এলোমেলো চুল নিচে আবিরের ফোন। মেঘ মাথা তুলে হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকালো। মালা নামে সেভ করা নাম্বার থেকে কল এসেছে। ফোন এগিয়ে দিল আবিরের দিকে। মেঘের লজ্জায় লালিত মুখটা বদলে গেছে, ক্রোধের চোখ জ্বলে উঠেছে। মালা নাম দেখে আবির সাইলেন্ট করে ফোন পাশে রেখেছে। মালা আপু রাত বিরেতে আবির ভাইকে কল করে, এটা সহ্যই হচ্ছে না মেঘের।
গা থেকে লেপ সরিয়ে বিছানা থেকে নামতে আবির আলতোভাবে মেঘের হাত ধরে। মেঘ রাগে এক হাত ঝাটকায় আবির হাত ছাড়ে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে হয়ে যাচ্ছে। আবির তপ্ত স্বরে বলল, শাস্তিটা তোলা রইল, পরের বার ছাড় দিব না। মেঘ রাগে আবিরের দিকে তাকিয়ে দরজাটা ঠাস করে লাগিয়ে রুম থেকে চলে গেছে। মালা আপু আবির ভাইকে পছন্দ করে, হয়তো আবির ভাই পছন্দ করেন না। মিমের বলা ঘটনাটা যদি সত্যি হয়, তবে মালা আপু হাতে আশিক নাম আবির ভাই লিখেছিলেন, আর সেই কাজ মেঘের জন্যই করেছেন। মেঘ সবই বুঝতে পারছে, কিন্তু এত রাতে মালা আপুর কল দেওয়া সে মেনে নিতে পারছে না। আজ মেঘ দেখেছে বিদায় রাগ করছে, নয় তো সে দেখে না তখন কি হয়? তবে কি প্রতিদিনই মালাপুর সাথে আবির ভাইয়ের কথা হয়? মেঘের রাগ বেড়ে চলেছে। মালাপুর থেকে আবির ভাইয়ের প্রতি বেশি রাগ হচ্ছে। কেটে গেল কিছুদিন। মেঘ ইদানিং আবিরকে ইগনোর করে চলে। আবির ভাইকে দেখলেই মালাপুর কথা মনে হয় আর রাগ ফুঁসতে থাকে। আজ সভাপতি নির্বাচনের সময় বেশিরভাগ ক্ষেত্রে জনপ্রিয়তেই প্রাধান্য দেওয়া হয়, তবে তানভীরের ক্ষেত্রে বিষয়টি একটু ঝামেলার। যেমন বর্তমান সভাপতি আর তানভীর দুজনেই জনপ্রিয়তা সমান সমান, তবে কাজের প্রতি দায়িত্ববোধ, কথা বলার ক্ষমতা, জনসাধারণের প্রতি আচরণ, এসব ক্ষেত্রে সভাপতি থেকেও তানভীর একটু এগিয়ে আছে। তাছাড়াও সভাপতির পছন্দের প্রার্থীও তানভীর, এমপির পছন্দের প্রার্থীও তানভীর। তানভীর আর সভাপতি দুজনকেই বলেছিল এমপির কথা বলে সরাসরি সভাপতি পদ তানভীরকে দিতে হবে, কিন্তু দুই ভাইয়ের কেউই রাজি হয়নি। জিতলে নির্বাচন করবেই জিতবে। সকাল সকাল দুই ভাই বেরিয়ে গেছে। বাড়ির মহিলারা যেমন দুশ্চিন্তায়, তেমনি তানভীরের আব্বু মোজাম্মেল খানও চিন্তায় আছেন। হাজার হোক একমাত্র ছেলে বলে কথা, ওপরে যাতে রাগ দেখাক না কেন, ছেলে যে কাজই করছে সেটাই যেন সফল হয়, সেটা সব বাবা মারই দোয়া থাকে। 2 থেকে 3 বার আবিরকে কল দিয়ে খবরও নিয়েছেন তিনি। সারাদিন না খেয়ে ফলাফলের অপেক্ষায় বসে আছেন। সন্ধ্যার পরপরই আবির মিষ্টি নিয়ে বাসায় ফিরেছে। আবিরের পেছন পেছন তানভীরও প্রবেশ করলো। সোফায় 3 ভাই এবং আদি বসা। মেঘ আর মিম ডাইনিংয়ে বসে গল্প করছিল। আবির ঢুকতে ইকবাল খান শুধালেন, খবর কি? আবির হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ। 3 ভাই একজোটে বললেন, আলহামদুলিল্লাহ। মেঘ আর মিম দুজনই ছুটে এসে তানভীরকে প্রশ্ন করলো, জিতেছ? তানভীর হাসি মুখে উপর নিচ মাথা নাড়ে। কংগ্রাচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ বনু। আজ থেকে তোর নতুন পরিচয়, তুই জেলা ছাত্রলীগ সভাপতির বোন। মিম গাল ফুলিয়ে বলল, আর আমি? তোকে কি আলাদা করে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, তুইও সভাপতির বোন। মিম আস্তে করে বলে, টিট দিবা না? অবশ্যই দিব। বড় আম্মু কাকিয়া সবাই তানভীরকে অভিনন্দন জানাচ্ছে। তানভীর ভয়ে আছে, কখন জানি আব্বু আর বড় আব্বু লেকচার দেওয়া শুরু করে। আবির মায়ের হাতের মিষ্টির বক্সগুলো দিয়ে সবাইকে মিষ্টি দিতে বলল। তানভীর সিঁড়ি দিয়ে উপরে যেতে মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, মিষ্টি ভাবি কেন দিবে? তানভীরের উচিত সবাইকে মিষ্টি মুখ করানো। তানভীর আতকে উঠে, আব্বু তাকে মিষ্টি খাওয়াতে বলছে, ভাবা যায়? তানভীর হাসি মুখে মিষ্টির বক্স থেকে এক বক্স মিষ্টি হাতে নিয়ে বড় আব্বু, কাকামণি, বড় আম্মু, কাকিয়া, আবির, মেঘ, মিম আদি সবাইকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিয়েছে। সেই সঙ্গে বড় আব্বু আর বড় আম্মুর সঙ্গে আব্বু আর বড় আব্বুর সাথে বেশ কিছুক্ষণ কথা বলেছেন। তানভীর ভেবেছিল রাজনীতির জন্য তাকে নিজের বাড়িতে সবসময় চোরের মতো চলাচল করতে হয়, অথচ বড় আব্বু আর বড় আব্বু এত সুন্দরভাবে সাপোর্ট দিচ্ছে, সে যেন অভিভূতের ন্যায়। মেঘ রুমে গিয়ে তানভীরের সঙ্গে একটা ছবি খোঁজ করে ফেসবুকে অভিনন্দন পোস্ট করেছে। সেই পোস্টে মেঘের সব বান্ধবী লাইক কমেন্ট করেছে। বন্যা কংগ্রাচুলেশন লিখে কমেন্ট করেছে। পরক্ষণে মনে হলো তানভীর ভাইকে কল দেওয়া উচিত, কিন্তু সাহস পাচ্ছে না। কি মনে করে এসব ভেবে অবশেষে কল করলো। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কি মনে করে কল দিলা? কংগ্রাচুলেশন। তানভীর ঠাট্টা স্বরে বলল, বাবা তুমি আমার অভিনন্দন জানাবে? তা তো কল্পনাও করতে পারছি না। না মানে মনে হলো জানানো উচিত। যাক বাবা, মনে তো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এখন রাখি। শোনো। জি বলুন। আগামীকাল ফ্রি আছো? কেন? শুধু টিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। শোনো মেয়ে, টিট দেওয়া কখনো প্রয়োজন আওতায় পড়ে না, এটা যার যার ইচ্ছে থেকে আসে।
বিকালে কল দিব, রেডি থেকো। শুনেন, বলো। আমি কিন্তু একা যাব না। তো কাকে নিয়ে আসবা? ট্রিট দিলে মেঘ আর আমাকে একসঙ্গে নিতে হবে। আমি একা যাব না। ঠিক আছে, তোমাদের ক্লাস শেষ হওয়ার আগেই আমি ভার্সিটির সামনে থাকবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটে বন্যা মেঘকে কল দিয়ে সবকিছু জানিয়েছে। মেঘ আর বন্যা দুজনে আজ সকালেই বেরিয়েছে। তানভীরের জন্য গিফট কিনবে, সেটা রাতে প্ল্যান করেছিল। দুজন ঘুরে ফিরে গিফট কিনে তারপর ভার্সিটিতে গেছে। ততক্ষণে সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিম চলে এসেছে। দু একটা কথা বলে মেঘ আর বন্যা ক্লাসে চলে আসে। মিনহাজ আর তামিম দুজন বাহিরে দাঁড়িয়ে আছে। মিনহাজ মেঘকে সে প্রথম দিন থেকে পছন্দ করে, আর তামিম বন্যার ওপর সেই রকমভাবে ক্রাশ খায়নি। তবে মিনহাজ আর তামিম সারাক্ষণ একসাথে থাকায় দুই বন্ধু কথা বলতে বলতে একসময় কথা ওঠে বন্যার বিষয়। মিনহাজ আর তামিম যেমন বেস্ট ফ্রেন্ড, তেমন বন্যা আর মেঘও বেস্ট ফ্রেন্ড। মিনহাজ যেহেতু বন্যাকে পছন্দ করে, তাদের সম্পর্ক হলে সাথে সাথে বন্যার সাথে তামিমের জুটিও বেশ ভালোই মানাবে। এসব ভেবেই মূলত বন্যার প্রতি কিছুটা সিরিয়াস হয়েছে। এখানে মিনহাজ তামিমকে বোঝাচ্ছে, যেহেতু বন্যাকে আজকে প্রপোজ কর। মেঘ যেহেতু আবির ভাইকে পছন্দ করে, তাই মেঘকে হুটহাট প্রপোজ করতে গেলে কখনোই মানবে না, বরং বন্ধুত্ব ভেঙে যাবে। তবে বন্যা এখন পর্যন্ত কারো প্রতি শুনিনি, তাই মিনহাজ তামিমকে এক প্রকার জোর করে বন্যাকে প্রপোজ করতে। ক্লাস শেষ হওয়া মাত্রই বন্যা মেঘ গল্প করতে করতে বেরিয়ে পড়েছে। তামিমও তাদের সঙ্গে হাঁটছে। একসময় তামিম বন্যাকে ডাকলো, দুজনই থেমে গেল। বন্যা স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞালো, কিছু বলবি? হ্যাঁ বল। দেখ বন্যা, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তোর সঙ্গে প্রায় অনেকদিনই বন্ধুত্ব। তুই মেঘ দুজনই খুব ভালো এবং আন্তরিক। তবে ইদানিং আমার তোর প্রতি অন্যরকম অনুভূতি কাজ করছে, যেটা বন্ধুত্বের থেকেও বেশি কিছু। তুই যদি রাজি থাকিস, তাহলে বন্ধুদের পাশাপাশি আমরা ভালোবাসার সম্পর্কে জড়াতে পারি। মেঘ হা হয়ে তাকিয়ে আছে। প্রথমবারের মতো কেউ বন্যাকে প্রপোজ করছে দেখে মেঘ খুব মজা নিচ্ছে। কোচিং চলাকালীন বন্যাকে বলেছিল প্রেম করলে ভার্সিটিতে উঠে পড়বে। ভার্সিটি, এটাই প্রথম প্রপোজাল। বন্যা কিছুক্ষণ নীরব থেকে স্বাভাবিক ভঙ্গিতে বলতে শুরু করলো, তোর মনের অনুভূতি জেগেছে তা আমায় জানিয়েছিস, কিন্তু আমার মনে তোর জন্য কোনো প্রকার অনুভূতি নেই। আমি এখন কোনো রকম সম্পর্কে জড়াতেও চাই না, আর সমবয়সী কোনো ছেলের সাথে তো একদমই নয়। তোকে বন্ধু ভেবেছি, সবসময় তাই ভাববো। এর বেশি কিছু ভাবা আমার পক্ষে সম্ভব না, সরি। বন্যা চলে যাচ্ছে। মেঘ আহম্মকের মতো তাকিয়ে আছে বন্যার যাওয়ার দিকে। তামিম ছেলে হিসেবে খারাপ না, দেখতে মাশাআল্লাহ, দুজনই মানাবে ভালো। মেঘ ভাবছে হয়তো বন্যা রাজি হয়ে যাবে, না ভাবার জন্য সময় নিবে, কিন্তু সরাসরি না বলে করাতে মেঘ বেশ অবাক হয়েছে। মেঘ গেট পর্যন্ত ছুটে আসতে তানভীরকে দেখলো। আজ সে গাড়ি নিয়ে এসেছে। মেঘকে ছুটতে দেখে গম্ভীর কণ্ঠে বলল, ছুটছিলি কেন? এমনি। বন্যা চোখ মুখ কিচ্ছিত রাগ। তানভীর দুজনকে এক পলক দেখে পুনরায় বলল, কি হয়েছে বনু? কোনো সমস্যা? না না, সমস্যা নেই। বল কি হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের এক ফ্রেন্ড বন্যাকে মাত্রই প্রপোজ করেছে। মেঘে মুখে হাসি রেখে খুব সহজে কথাটা বললেও তানভীর সেটাকে সহজভাবে নিতে পারেনি। তানভীরের দু চোখ সরু হয়ে আসে, ভুরু জোড়ার মাঝে কয়েক স্তর ভাঁজ হয়ে গেছে, চোখের শিরা উপশিরা বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে। তানভীর অত্যন্ত গুরুগম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কে? মেঘ স্বাভাবিকভাবে মজার ছলে উত্তর দেয়, তামিম। সহসা তানভীর ডান হাত মুষ্টিবদ্ধ করতে করতে গেটের দিকে তাকায়। তানভীরের দৃষ্টি অনবরত তামিমকে খুঁজছে, কিন্তু তামিম কোথাও নেই। বন্যা আর মেঘ কথা বললে চলে আসলেও তামিম সেখানে দাঁড়িয়ে পড়েছিল। এভাবে বন্যা রিজেক্ট করে এটা সে কোনোরকমভাবেই ভাবতে পারেনি। ভেবেছিল বন্যা হয়তো একটু সময় নেবে, কিন্তু না। মিনহাজ তামিমকে সান্ত্বনা দিতে ব্যস্ত। তানভীর গলা খাকারি দিয়ে ঢোক গিলল। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে মূলত একটু চেষ্টা। রক্তক্ষুণ্ণ ঢুকে পকেটে রাখা সানগ্লাস চোখে দিয়ে বন্যার দিকে তাকালো। বন্যা মাথা নিচু করে শক্ত মেয়ের মতো দাঁড়িয়ে আছে। বাইরে শক্ত থাকলে তার ভেতরে মনে ঝড় চলছে। এই ঝড় প্রবল লাগের কারণেই সৃষ্টি হয়েছে। ভার্সিটিতে উঠে জীবনে প্রথমবারের মতো দুটো ছেলে বন্ধু হয়েছিল। কয়েক মাসের মধ্যে বন্ধুতে তামিম এভাবে প্রপোজ দিল। যতবার মনে পড়ছে ততবারই বন্যার নাকটা রাগে ফুলে উঠছে। তানভীর গাড়ির দরজা খুলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে বসো, আমি আসছি। মেয়ে গাড়িতে বসতে বসতে জিজ্ঞেস করলো, কোথায় যাবে ভাইয়া? কাজ আছে। তানভীর ফোন চাপতে চাপতে ভার্সিটির মেন গেট পেরিয়ে ভেতরে ঢুকে 5 মিনিটের মধ্যে ফিরে আসে, চোখ এখনো সানগ্লাস পরা। গাড়ির ড্রাইভিং সিটে বসে ফোনটা গাড়ির সামনের দিকে ছুঁড়ে ফেলে। গাড়ি স্টার্ট দিল। সানগ্লাসের কারণে চোখ দেখা যায় না।
মুখে বিবরণ আটকে রাখা নিঃশ্বাসের কারণে গাল দুটো অনেক বেশি গোলুমোলু দেখা যাচ্ছে। মেঘ বন্যাকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে। তামিম বিষয়টা বন্যা সিরিয়াসলি নিলেও মেঘ এত সিরিয়াসলি নেয়নি, বরং মজায় পেয়েছিল। কিন্তু বন্যাকে সেইভাবে মুড অফ করে থাকতে দিবে না, তাই রাজ্যের যত আজগুবি কাহিনী বানিয়ে বানিয়ে বন্যাকে বলছে। এক পর্যায়ে বন্যার সব রাগ মেঘের আজগুবি গল্পের কাছে হার মেনেছে। বন্যা হাসতে হাসতে পেট চেপে ধরেছে, সেই সাথে মেঘও হাসছে। তানভীর গাড়ির মিরর দিয়ে তাকিয়ে দুজনের স্বতঃস্ফূর্ত হাসি দেখে দীর্ঘশ্বাস ছেড়ে আবারও মুখ ফুলিয়ে শ্বাস টানলো। দুই বান্ধবীর হাসি থামার নাম নেই। আজ যে ড্রাইভারের বদলে তানভীর গাড়ি চালাচ্ছে, এটা মেঘের কোনো হুঁশ নেই। আচমকা বন্যার নজর মিররে পড়তে আটকে ওঠে। মেঘের হাত চেপে ধরে শেষ। তানভীর গুরুগম্ভীর চেহারা দেখে দুই বান্ধবীর হাসি গায়েব। চোখে চোখ রেখে ইশারা করতেই তখনও তানভীর ফোনে কল আসে। কলটা রিসিভ করে লাউডস্পিকারে রেখে দেয়। আবির স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, কোথায় আসছিস? আবিরের কণ্ঠ শুনে মেঘ নড়ে চড়ে বসে। বিড়বিড় করে বন্যাকে বলে, এই যে হিটলার কল দিয়েছে। তানভীর গুরুতর কণ্ঠে জবাব দেয়, রাস্তায়। আবির উত্তেজিত কণ্ঠে বলে, আমার অমনি তানভীর লাউডস্পিকার অফ করে হাতে নেয়, ফোন কানে ধরেছে। দুইটা কথার জবাব দিল কিনা তানভীর গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে আমি কতগুলো টেক্সট করছি, সেগুলো কি দেখোনি? আবিরের উত্তর শোনা গেল না। তানভীর কিছুটা রাগী কণ্ঠে বলল, সেগুলো দেখে দ্রুত রিপ্লাই করো, রাখছি। বন্যা আর মেঘ দুজনেই মুখ চাওয়াচাওয়ি করলো। কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণের মধ্যে তারা একটা রেস্টুরেন্টে ঢুকলো। মেঘকে বসিয়ে তানভীর সোজা ফ্রেশ হতে ঢুকেছে। চোখে মুখে পানি দিয়ে টিস্যু হাতে নিয়ে মুখ মুছতে মুছতে তাদের বিপরীতে বসে। সে ভার্সিটির সামনে সানগ্লাস পরেছিল, সেটা সবেমাত্র খুলেছে। মেঘ খাবারের কথা বলতে গিয়ে তানভীরের দিকে তাকাতে ভয় পেয়েছে, কারণ স্বরে আর্তনাদ করে উঠে বলে, ভাইয়া তোমার চোখে তো লাল কেন? মেঘের আর্তনাদে বন্যাও সেদিকে তাকায়। চোখাচোখি হয় দুজনের। তানভীরের চোখে প্রতিটা শিরা উপশিরা রক্তাক্ত হয়ে আছে, তা দেখে বন্যাও ভয় পেয়ে গেছে। দৃষ্টি সরিয়ে নিয়েছে বন্যা। তানভীরও অন্যদিকে তাকিয়ে কিন্তু মেঘ অনর্গল প্রশ্নই করে যাচ্ছে, তোমার চোখে কি কিছু পড়েছে? তুমি কি অসুস্থ? কিছু হয়েছে? রাগ উঠেছে? কোনো বিষয় নিয়ে আপসেট? বোনের অবিরাম প্রশ্নের মুখে তানভীর শুধু বলল, চোখে মুখে পানি দিয়েছি, হয়তো তার জন্য। মেঘ সূক্ষ্ম দৃষ্টিতে দেখার চেষ্টা করছে। বুড়ো যুগল কুঁচকে আছে। সেই আবিরের রাগান্বিত চোখও দেখেছে, কিন্তু এতটা ভয়ানক নয়। মেঘ পুনরায় বলল, পানি দিলে চোখ এত লাল হয়? আমায় বেক্কেল পাইছো? ভালো করে তাকাও তো এদিকে। তানভীর টেবিল থেকে সানগ্লাস নিয়ে পুনরায় চোখে দিয়ে ভারী কণ্ঠে বলল, হয়েছে, এত ডাক্তারি করতে হবে না। মেঘ ভেঙচি কেটে বলে, ঢং করে বলল, আমার ভাইয়ের ব্যাপারে আমি ডাক্তারি করবো না তো কে করবে শুনি? অবশ্য তুমি চাইলে অন্য ব্যবস্থাও করতে পারি। তানভীর কপাল গুটিয়ে বলল, কি ব্যবস্থা? আব্বুকে বলে একটা ডাক্তার ভাবি বাসায় নিয়ে আসবো, তখন আর আমার ডাক্তারি করতে হবে না। চোখ লাল কেন, হাত কাটা কেন, মাথা কেন ধরেছে, সবকিছু চিকিৎসা আমার ভাবি করবে। তানভীর ফোন রিসিভ করে উঠতে উঠতে বলল, হ্যাঁ, ডাক্তার মেয়ের বাপেরা তো আমায় মেয়ে দেওয়ার জন্য বসে আছে। পাকামি বাদ দিয়ে খাবার শেষ কর। তানভীর কথা বলতে বলতে উঠে গেছে। বন্যা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল। এতক্ষণ যাবৎ অনেক কষ্ট করে হাসি আটকে রেখেছিল। বন্যার হাসি দেখে মেঘ প্রশ্ন করলো, হাসছিস কেন? তোদের কথা শুনে আমি কল্পনায় তোর ভাই আর ভাবিকে নিয়ে ভাবছিলাম। তোর ভাইয়ের এই যে রাগ আর তেজ, কোন মহিষীর কপাল যে পূর্বে আল্লাহ ভালো জানে। ভাবি সকাল সন্ধ্যা হসপিটালে ভর্তি থাকবে। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, তোকে বলছে আমার ভাই যতটা রাগী তার থেকে অনেক বেশি কেয়ারিং। শুধু রাগ আর উগ্র মেজাজ হলে আমার মায়ের খেয়ে সারা বছর হাসপাতালে ভর্তি থাকতে হতো, অথচ আমার ভাই আজ পর্যন্ত আমার একটা থাপ্পড় পর্যন্ত দেয়নি। বন্যা ঠাট্টার স্বরে বলল, আমি বিশ্বাস করি না, সত্যি করে বল, কয়দিন মার খাইছিস? সত্যি বলছি, একদিনও না। তার মধ্যে তানভীর চলে আসে, ভারী কণ্ঠে বলল, খেতে বসে এত কথা কি? মেঘ পাস্তার প্লেট তানভীরের দিকে এগিয়ে দিয়ে তানভীরকে দিয়েছে। তানভীর খাবে না। মেঘের খাওয়া শেষ করতে করতে কম করেও 4 থেকে 5 বার ফোনে কথা বলতে তানভীর উঠে গেছে। যতবারই এসে বসেছে ততবারই মেঘ এটা সেটা সেধেছে, কিন্তু তানভীর কিছুই নিচ্ছে না। অবশেষে মেঘ আর বন্যা জোরাজোরি করে তানভীরকে একটি ড্রিঙ্কস নিয়েছে। কালো রঙের গ্লাস ভেদ করে তানভীর এক দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার লালিত মুখমণ্ডলে। মেঘ আহামরি সুন্দর
মেয়েটা আহামরি সুন্দর নয়, তবে চোখের দিকে তাকালে মনে হয় উপচে পড়ছে তীব্র মায়া। ছোট থেকেই মেয়েটাকে দেখে আসছে তানভীর, কিন্তু কখনো ওইভাবে চোখে মুখে খেয়াল করেনি। তবে ইদানিং মেয়েটির প্রতি অন্যরকম টান কাজ করে। রাত বিরাতে হঠাৎ করে তাকে দেখার স্বাদ জাগে। দেখা হলেও ঠিকমতো তাকে দেখার স্বাদ জাগে দেখা হলেও ঠিকমতো তাকে দেখতে পারে না। চোখাচোখি হলে মেয়েটা লজ্জায় নুয়ে পড়ে। মেয়েটার অস্বস্তি দেখে তানভীরও তাকে আটকে রাখে। সামনে থাকলে তাকাতে পারে না ঠিক মতো। চোখের আড়াল হলে বুকের ভেতরে ছটফটানি শুরু হয়ে যায়। এই ছটফটানি বলে ব্যাখ্যা করা যায় না। আজ মেঘ থাকায় বন্যা মেঘের সাথে কথা বলতে ব্যস্ত। এই সুযোগে তানভীর মুগ্ধ নয়নে দেখে যাচ্ছে তাকে। আচমকা তানভীরের দু ঠোঁট এক কোণ কিঞ্চিত প্রশস্ত হলো। ফোন হাতে নিয়ে ফেসবুকে টাইমলাইনে একটা পোস্ট দিল, তুমি আমার ক্ষয়িষ্ণু হৃদয়ের মায়াময় প্রশান্তি। ওদের খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ হলো। মেঘ কয়েকবার তানভীরকে চলে যাওয়ার কথা বলেছিল, কিন্তু তানভীর তার কথা কানেই তুলেনি। বন্যা বাসায় থেকে কল আসছে। কথা শেষ করে বন্যা চেয়ার থেকে উঠে বলল, আমি আসছি মেঘ, বাসায় যেতে হবে। মেঘ ঘাড় কাত করে সম্মতি দিলে তানভীর হুঙ্কার দিয়ে ওঠে, এই মেয়ে, কোন সাহসে উঠে যাচ্ছ? বসো বলছি। বন্যা বন্যা সম্পূর্ণ দেহ একসাথে কম্পিত হয়, সাথে হৃদস্পন্দ থেমে যায় কয়েক সেকেন্ডের জন্য। ধপ করে চেয়ারে বসে পড়েছে। নিঃশ্বাস ছেড়ে বলল, এমন ভাবে সে কখনোই কারো ধমক খায়নি। ভয়ে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। বন্যার সাথে মেঘও কিছুটা ভয় পেয়েছে। দুর্জোড়া চোখ অসহায়ের মতো তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর কপাল কুঁচকে বিরক্তি স্বরে বলল, আমি যখন নিয়ে আসছি বাসা পর্যন্ত আমি দিয়ে আসবো। বন্যা ঠান্ডা কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, ইমার্জেন্সি বাসায় যাওয়া প্রয়োজন। কেন? বাসায় যাওয়ার এত তাড়া কিসের? নানু অসুস্থ, দেখতে যেতে হবে। ও আচ্ছা, চলো তাহলে। আমি একা? তানভীর গাড়ির চাবির রিংসহ হাতটাকে এমনভাবে টেবিলের ওপর রেখেছে যে কাঁচ আর চাবির শব্দে স্তব্ধ হয়ে গেছে চারপাশ। সেই সঙ্গে বন্ধ হয়ে গেছে বন্যার অর্ধেক বলা কথাটা। যথারীতি ওদেরকে নিয়ে গাড়ি স্টার্ট দেয় তানভীর। কিছুটা দূরে যাওয়ার পর থেকে তীব্র যানজট। তানভীর স্টিয়ারিংয়ে মাথা রেখে বসে আছে। তামিমের ঘটনা মাথা থেকে কোনোভাবেই সরাতে পারছে না। খানিক বাদেই রক্ত টকবক করে ওঠে। রাগ কন্ট্রোল করতে পারে না। আর সে রাগের প্রভাব পড়ছে মেঘ আর বন্যার ওপর। যানজট পেরিয়ে বন্যাকে বাসা পর্যন্ত এগিয়ে দিল। তারপর মেঘকে নিয়ে বাসায় আসছে। বাসায় ঢুকে এক গ্লাস পানি খেয়ে ফ্রিজ থেকে বরফের টুকরা বের করে মাথায় দিতে দিতে বেরিয়ে পড়েছে। হালিমা খান, আকলিমা খান একবার ডাকলেন, কত প্রশ্ন করলেন, কিন্তু তানভীর নিরুত্তর বেরিয়ে গেছে। ঘন্টাখানেকের মধ্যে তানভীর আবিরের অফিসে আসছে। আশেপাশে না তাকিয়ে সরাসরি আবিরের কেবিনে হাজির। চোখের সানগ্লাসটা খুলে টেবিলে ছুঁড়ে ফেলে। আবির দীর্ঘ মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছিল। আবিরের অপর পাশে টেবিলে দু হাত রেখে কিছুটা ঝুঁকে রাগান্বিত স্বরে হুঙ্কার দিয়ে উঠল, আটকালে কেন আমায়? আবির নিরুত্তর। তানভীর পুনরায় বলা শুরু করলো, দুদিন হয়নি ঢাকায় এসে মানুষের পাখনা গজায় গেছে। পাখনা দুটো আজকে পুরাই দিতাম। ওই ছেলের বন্যাকে প্রপোজ করার সাহস কিভাবে হয়? তার বুকটা চিরে হৃৎপিণ্ড মেপে দেখা উচিত। কতটা সাহস নিয়ে রেখেছে সেই বুকে। আটকালে কেন আমায়? আবির ল্যাপটপের দিকে তাকিয়েই বলল, বস। আমি এখানে বসতে আসিনি। তুমি মারবার জন্য নিষেধ কেন করেছো? ওই ছেলের প্রতি এত দয়া কিসের তোমার? এখনো সময় আছে, একবার ওকে বলো। আবির একটু উচ্চস্বরে পিএসকে ডাকলো। পিএস এসে স্বাভাবিক কণ্ঠে বলল, একটা কোল্ড কফি দিয়ে যেতে, সাথে কিছু নাস্তাও আনার জন্য। জি ভাইয়া। আবির পুনরায় ডাকলো, শোনো, অন্য কাউকে না পাঠিয়ে বরং কষ্ট করে তুমি যাও। নাস্তার সাথে ভালো দেখে একটা ফুলের মালা নিয়ে আইসো। আর হ্যাঁ, অবশ্যই সেটা যেন তাজা ফুলের মালা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আমার অফিসে এসেছে। কাগজের ফুলের মালা দিলে তো মান সম্মান থাকবে না। জি ভাইয়া বলে পিএস চলে গেছে। তানভীর অগ্নিদৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। পিএস বের হতে তানভীর রাগান্বিত স্বরে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আবির সেসবে পাত্তা না দিয়ে ল্যাপটপে কাজ করছে আর মিটমিট করে হাসছে। তাদের দুই ভাইয়ের একই রকমের সমস্যা। আবিরের যখন রাগ কন্ট্রোলে বাইরে চলে যায় তখন তার হাত পা স্থির থাকে না। কোনো ছেলের ওপর রাগ উঠলে সেই ছেলেকে হাসপাতালে পাঠিয়ে তবে শান্ত হয়, আর পরিবার বা প্রিয়তমার কথা রাগ উঠলে নিজের ওপর দিয়ে তা যায়।
কখনো দেওয়ালে অনিবর্ত ঘুষি দেয়, নিজের ক্ষতবিক্ষত করার, কখনো শখের জিনিসগুলো ভেঙে চুরে একাকার করে ফেলে। অন্যদিকে তানভীরের স্বভাব উল্টো, মারপিটে তার তেমন আগ্রহ নেই। তবে আবির বিদেশে থাকাকালীন ভাইয়ের জন্য অনেকবার অনেক হালকা পাতলা মায়ের দিতে হয়েছে। তবে খুব বেশি রাগ উঠলে তানভীর প্রচুর চিল্লায়, যা মুখে আসে তাই বলে, কাউকে পরোয়া করে না। তার কথায় লজিক থাকুক বা না থাকুক, রাগ উঠেছে মানুষে চিল্লাবেই। এই স্বভাবে অনেক মেঘেরও আছে, বুঝুক আর না বুঝুক চিৎকার করে বাড়িঘর মাথায় উঠাবে। পুরো 10 মিনিট তানভীর গলা ফাটিয়ে চিৎকার চেঁচামেচি করে, অথচ আবির নীরব শ্রোতা। সে তার ভাইয়ের স্বভাব জানে। তানভীর রাগ উঠেছে মূলত তামিমের ওপর। এর রাগ 2-3 মাস আগে থেকেই। আবির যে বেশ কয়েকবার ওয়ার্নিং করেছে, মারতেও চেয়েছে, কিন্তু আবির প্রতিবারই বাধা দিয়েছে। কথা না বলে মেরেলে কি বিষয়টা সমাধান হবে? এই দিন দেখতে হতো না। অথচ আজ আবির নীরব। ছেলেটা কিছু বলতেও নিষেধ করছে, কথা মনোযোগ দিচ্ছে না। যেন তানভীর হুট করে আবির ল্যাপটপ অফ করে দিয়েছে। আবির ভুরু কুঁচকে বলে, কাজটা শেষ করতে তো দিতি। তানভীর রাগ 3 গুণ বেড়ে গেছে, হুঙ্কার দিয়ে বলল, কোনো কাজ করতে হবে না, তুমি আমার বিষয় সমাধান করতে, তারপর যা ইচ্ছে করো। এক পর্যায়ে তানভীরের মেজাজিয়া কথাবার্তা শুনে সবাই আবিরের রুমে এসে হাজির। রাকিব আর নিজের রুমে থাকায় সে ঘটনা কিছু শোনেনি। দুই একবার নিজের জন্য বাধ্য হয়ে শেষমেশ রাকিব জানিয়েছে। রাকিব তৎক্ষণাৎ ছুটে আসে। তানভীরের কথার জবাবে আবির হেসে বলে, জি জনাব, আপনি যা বলবেন তাই হবে। অনেকক্ষণ যাবৎ চিল্লাচিল্লি করছেন, অনুগ্রহ করে আপনি শান্ত হয়ে এখানে বসুন, কফিটা খেয়ে নাস্তা করে আবার শুরু করবেন, ঠিক আছে? টেবিলের ওপর থেকে একটা কাঠের বক্সে দেওয়ালে ছুঁড়ে মারে আর চিৎকার করে বলে, কিছু নেই, আর তুমিও ঠিক নেই। ছুঁড়ে ফেলা বক্সটা দেওয়ালে লেগে ফেরত আসে। এমন সময় রাকিব রুমে ঢোকে। তৎক্ষণাৎ না সরলে বক্সটা রাকিবের মাথায় লাগতো। রাকিব আটতে উঠে বলে, তোরা দুই ভাই কি আমায় মারার প্ল্যান করে রাখছিস নাকি? এই কি হয়েছে তানভীর? তানভীর ভারী কণ্ঠে বলে, তোমার বন্ধু আমার ভাই হতে পারে না। এই আবিরকে আমি চিনি না। কেন, কি হয়েছে? তানভীর পুনরায় বলল, তোমার বন্ধু দেশে ফেরার কারণ কি তোমার তোমার মনে আছে ভাইয়া? হ্যাঁ, জয়কে পেটাতে। এক ছেলেকে পেটানোর জন্য নিজের কাজ শেষ না করে ইমার্জেন্সি টিকিট ম্যানেজ করে দেশে ফিরেছিল। আর কতবার করে বললাম জয়ের বিষয়টা আমরা দেখতে পারবো, অথচ আমাদের কথা না মেনে দেশে ফিরেছে। ওই ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। টানা 3 মাস ছেলেটাও হসপিটালে ভর্তি ছিল। ওই ছেলের অপরাধ কি? আমার বোনের সাথে কথা বলতে চেয়েছে। কথা তো বলতেই পারেনি, উল্টো হাত পা ভাঙলো। অথচ 3 মাস হলো বনুরা দুটো ছেলের সঙ্গে চলাফেরা করে, কথা বলে, এদিকে কোনো হুঁশ নেই। এ কোনোভাবে আমার ভাই হতে পারে না। আর রাকিব মৃদু এসে বলল, এই বিষয় নিয়ে আমিও অনেকবার আবিরকে বলেছি, কিন্তু ওর মাথায় কি ঘুরছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে অফিসে আসে, নিজের মতো কাজ করে, কাজ শেষ চলে যায়, এমনিতে তো কোনো কথাই বলে না। কোনো কিছু 10 বার জিজ্ঞেস করলে তারপরে বা উত্তর দেয়। তানভীর কিছুক্ষণ নীরব থেকে আবিরের দিকে তাকিয়ে হঠাৎই গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার খুব ভয় হচ্ছে ভাইয়া, তোমার এমন আচরণ আমায় খুব ভাবাচ্ছে। ভাই তো বোনের প্রতি অন্যায় করছি না তো? যাকে চোখ বন্ধ করে ভরসা করি, যার হাতে আমার একমাত্র আদরের বোনকে তুলে দিয়েছি, সে আমার বোনকে আর আমাকে ঠকাবে না তো? আবির ভুরু কুঁচকে আসে। দু ভুরুর মাঝে কয়েক স্তর ভাঁজ রেখে গম্ভীর কণ্ঠে বলে, কিসব বাজে কথা বলছিস? অনেক হয়েছে, এবার থাম। তানভীর পুনরায় উচ্চস্বরে বলে, কেন থামবো? আমি কি এমন বাজে কথা বলেছি? তুমি বেশিক্ষণ যাবৎ আমার বোনকে ইগনোর করছো। কি ভাবছো আমি দেখি না? আমাকেও কিছু শেয়ার করো না, নিজের মর্জি মতো চলো। 3 দিনের জন্য বাড়ি থেকে গায়েব হয়ে গেছো। এত কল দিয়েছি, রিসিভ করো না, প্রয়োজন মনেই করো না। একটা সময় পর্যন্ত যে আবির ভাইয়ের বলতো আমার বোনের চোখে নিজের ধ্বংস দেখে, এখন সে আমার বোনের হাস্যোজ্জ্বল জীবনটাকে ধ্বংসই মেতে উঠেছে। সত্যি করে বলো, আমার বোনের থেকে তোমার জীবনে এমন কি গুরুত্বপূর্ণ জিনিসের আবির্ভাব হয়েছে যে তুমি আমার বোনকে এত অবহেলা করছো? নাকি তোমার জীবনে নতুন কোনো রমণীর আগমন ঘটেছে যে আমার বোনের থেকেও? তানভীর কথাটা সম্পূর্ণ শেষ করার আগে রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, আমার লচনে দেখা ভয়ঙ্কর সুন্দরী হলো আমার মেঘ। এই তল্লাটে লক্ষ কোটি সুশ্রীর ভিড়েও আবিরের দৃষ্টি এক কাদম্বিনীতেই আটকানো। নিষ্ঠুর এই পৃথিবীর মহাচ্ছন্ন ব্যতীত আবিরকে এই মায়া ধ্বংস করার কোনো অস্ত্র নেই, এখনো আবিষ্কারও হয়নি। শেষবারের মতো বলছি, কান খুলে শোন। তোর বোন আমার জীবনে একমাত্র রমণী, যাকে আগে বা পরে ভুল ত্রুটি কোনো মেয়ে আমার জীবনে আসেনি আর আসবেও না। তোর বোন কি ছিল তাতে আমার জীবনের আশেপাশে আবিরের
কর্তব্য চলবে। এক আবিরের প্রাণে এই মেঘেই নিবদ্ধ। যদি তাই হয় তবে আমার বোনের প্রতি এত অবহেলা কেন? আমার বোনকে কেউ অবহেলা করবে এটা আমি কখনোই সহ্য করব না। সে যদি সাজ্জাদুল খান আবিরও হয়, আই ডোন্ট কেয়ার। আবির ভুরু কুঁচকে চোখ বড় করে তাকিয়ে আছে। তানভীর যে তাকে ঠান্ডা হুমকি দিচ্ছে আবির খুব ভালোই বুঝতে পারছে। এভাবেই চেয়ে আছে। ভাই হিসেবে আমি চাইবো যে আমার বোন সবসময় হাসি খুশি থাক। এটা কি আমার অপরাধ? আবির নিজের চেয়ারে হেলান দিয়ে বসে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলে, আমার তোর বোনকে অবহেলা করার জন্য তোর বোনই দায়ী। ওকে আমি যতটা সম্ভব আগলে রাখি। ভার্সিটি ওঠার পর থেকে সব রকম স্বাধীনতা দিচ্ছি শুধু তোর বোনকে শুধু খুশি রাখার জন্য। ড্রাইভার আঙ্কেল প্রায় 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট তোর বোনের জন্য গাড়িতে অপেক্ষা করে। তোর বোন বন্ধুদের সাথে আড্ডা দেয়, খাওয়া দাওয়া করে। আঙ্কেল ডাকতে গেলে ওর মন খারাপ হয়ে যায়। আঙ্কেলকে বলেছে যতক্ষণই সময় লাগুক না কেন উনি যেন অপেক্ষা করেন। আমার সামর্থ্যে সবটুকু দিয়ে চেষ্টা করি যেন তোর বোন হাসি খুশি থাকে। তোর বোনের অবহেলা দেখে তোর বোন কষ্ট হচ্ছে, অথচ তোর বোন যখন আমাকে অবহেলা করতো তখন আমার খারাপ লাগেনি। তোর বোনের ঠোঁটে হাসি না থাকলে আমার বুকে চিনচিন ব্যথা শুরু হয়েছে। যার হাসিতে আবির বাঁচে, যার হাসি না দেখে আবির বাঁচবে কিভাবে? কি হয়েছে? মাইশাপুর বিয়ের সময় তুই না করা সত্ত্বেও আমি জোর করে ওকে নিয়ে আসছিলাম যাতে মালা তোর বোনের মাথায় আজেবাজে কথা না ঢোকাতে পারে। ভার্সিটি ক্লাস শেষ করে ওর জন্য ওয়েট করছিলাম। তোর বোন হাতে মেহেদি নষ্ট করেছি তাই মন খারাপ করেছিল। ভাবলাম মেহেদি মোছার বিষয়টা ওকে বুঝিয়ে বলবো, অথচ তোর বোন অপেক্ষা করার ধৈর্য হয়নি, বন্ধুদের সাথে খেতে চলে গেছে। যাও ভেবেছিলাম ওকে বোঝাবো, ওর আচরণে কথা বলতে ইচ্ছে হয়নি। তারপর কয়েকদিন ফেসবুকে ঢুকিনি। তোর বোন পোস্ট সামনে আসে যেখানে তামিমার মিনহাজের উল্টাপাল্টা কমেন্ট দেখে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। স্বাধীনতা দিয়েছি বলে এগুলো ফ্রেন্ড লিস্টে অ্যাড করে ফেলবে? একবার ভাবার প্রয়োজন বোধও করেনি। ওই দিন বাসায় যাওয়ার পর তোর বোন কি যেন বলতে গেছিল, আমি এক প্রকার রাগ করে কথা বলছিলাম, এতে তোর বোন রেগে গেছে। এরপর রাতে তোদের বাপ ছেলের কথোপকথন শুনে আমার মেজাজও খারাপ হয়ে গেছিল। তোর বাপ যেভাবে মেয়েকে শ্বশুরবাড়ির সুখের কথা বলছিল তা সহ্য করতে পারিনি, তাই চলে আসছিলাম। 5 দিন থাকলে আজ মোটামুটি গুছাতে পারতাম। নতুন বছর শুরু হয়েছে, ভেবেছিলাম 12টায় তোর বোনকে কল দিয়ে কথা বলে নিব, কিন্তু 10টার দিকে তোর বোন অনেকগুলো কল দিছে। কল ব্যাক করতেই শুনি কান্না করতেছে। কিসের জন্য কান্না করতেছে সেটা ভেবে সব ফেলে বাসায় চলে যায়। তোর বোনের অভিমান ভাঙানোর সুযোগটাও পেলাম না। হুট করে মালা কল দিছে। দুর্ভাগ্যবশত তোর বোন সেই কলটা দেখে ফেলেছে আর তেলে বাগুনে জ্বলে উঠেছে। সেই থেকে তোর বোন আমায় দেখলে রাগে ফুঁসতে থাকে। এতে আমার কি দোষ বল? মালাকে কি আমি বলেছিলাম আমায় কল দিয়ে আমার রোমান্টিক মুডের 12টা বাজা? তাহলে কার দোষ? আর মালা কি লজ্জা বলতে কিছু নেই? বিয়ের দিন তো তুই সামনেই ছিলি, যা যা হয়েছে সবটা তোর সচক্ষে দেখা। এখন মালাই যদি লজ্জায় না থাকে তাহলে আমি কি করব? মালা কেন কল দিছিলি? মালা কেন কল দিয়েছিল আমি জানি না। ফোনটা দাও। আমার ফোন? হ্যাঁ। কেন? তুমি যা বলছো তা সত্যি কিনা দেখি। মানে তুই কি তোর বোনের মতো আমার অবিশ্বাস করিস? বিশ্বাস অবিশ্বাস কিছু না। আমার বোন যতদিন তোমার উপর অধিকার দেখাতে পারবে না ততদিন আমাকে সে দায়িত্ব পালন করতে হবে। যদি একটু এদিক সেদিক হয় পাই বোনকে বলে দিব। আবির ফোন বের করে তানভীরের সামনে টেবিলে রেখে রাগী স্বরে বলে, নিয়ে ফোন, যা পরীক্ষা করার কর, কিন্তু বারবার তোর বোন কেটে নামায় থেপ দিবি না। তোর বোন আমার মানে আমারই, বেশি করলে ওরে কিডন্যাপ করে বিয়ে করে ফেলবো। তানভীর হেসে ফোনটা হাতে নিল। হোম স্ক্রিনে মেঘের ছবি দেওয়া। তানভীর আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ভাই প্লিজ একটা ফাইল ছাড়া যা খুশি দেখ। তানভীর ঠাট্টার স্বরে বলল, কেন, কি হয়েছে? ওই ফাইলে কি আছে? দেখতে হচ্ছে তো তোর বোন আর আমার ছবি আছে, যা দেখে আয়। ছবি দেখে লজ্জায় পড়লে আমি দায় না। তানভীর 1 মিনিটেই ফোন আবিরের দিকে এগিয়ে দিয়ে বলল, বোনের সাথে কথা বলো। আবির ফোনের স্ক্রিনে তাকাতেই নাম ভেসে উঠেছে, হৃদয়হরণী। কয়েক সেকেন্ড পর কল রিসিভ হয়েছে। আবির কল কানে ধরতে ধরতে তানভীরের দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। এভাবে মেঘকে কল দেওয়ায় খুব অস্বস্তিতে পড়ে গেছে সে। ফোন কানে ধরে খুব স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো, কি করছিস?
মেঘ রাগান্বিত কণ্ঠে জবাব দিল, ঘাস কাটি। মানে? শুয়ে আছি। খাইছিস? ভাইয়া ট্রিট দিয়েছে, জানেন না? জানি। তাহলে জিজ্ঞেস করছেন কেন? এমনি। কল দিয়েছেন কেন? দিতে পারি না? অবশ্যই পারেন, কিন্তু আমায় কল দিতে হবে না। রাখি, ঘুমাবো। মেঘ কল কেটে দিয়েছে। আবির তানভীরের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, দেখছিস, এজন্যই কথা বলি না। ও যে ছেলেদের সাথে মিশছে, ঘুরছে, সেটাই সমস্যা নাই। মালা কেন আমায় কল দিয়েছে, এই জেদ এখনো মনে ধরে রেখেছে। এই হলো মেয়ে জাতি, নিজের বেলায় 16 আনা 16ই রাখবে, আর অন্যের বেলায় দুনিয়া ভেসে যাক। তানভীর আর রাকিব দুজনেই সশব্দে হেসে ওঠে। দুই ভাইয়ের কথোপকথনে রাকিব এতক্ষণ নীরব দর্শক ছিল। দুই ভাই রাগারাগি করবে, একটু পরে মিলে যাবে, এটা পুরনো ঘটনা। অনেকক্ষণ আগে কফি আর নাস্তা নিয়ে আসছে। মালাটাও রাকিবকে দিয়ে গিয়েছিল, কিন্তু ওদের কথা কাটাকাটি দেখে রাকিব ফুলের মালাটা পাশে রেখে দিয়েছে। তানভীর মেজাজ এখনো অনেকটাই শান্ত, সে আপন মনে কফি খাচ্ছে। আবির মৃদু হেসে প্রশ্ন করলো, তুই এখানে কেন আসছিলি বলতো? তামিমকে মারতে দেয়নি তার জন্য? অথচ 1 ঘন্টা যাবৎ তোর বোনকে দিয়ে ঝগড়া করছিস। এখন তুই ভাব তোর রাগ কেমন। লজিক থাকুক আর না থাকুক, রাগ উঠেছে মানে চিল্লাতে হবে। তানভীর ভারী কণ্ঠ পুনরায় হুঙ্কার দিল, তুমি অনুমতি দিলে ওই ছেলেকে এখন এই মাটিতে কুপে রেখে আসবো। তাতে কি লাভ হবে শুনি? আমি পুরোনো ঘটনাই জানি, তুই যা বলছিস সেটাও বুঝেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে তোর উনার ব্যাপারে যতটুকু তথ্য আমি পেয়েছি, উনি খুবই বাস্তববাদী একজন মানুষ এবং খুব স্ট্রিক্ট। তোর বোন জেদি আছে ঠিক আছে, তবে তাকে সামলানোর ক্ষমতা রাখি, কিন্তু তোর যে অবস্থা, রাগ উঠলেই লজিক কিছুই দেখিস না, একাকার করে ফেলিস। থাক, আর কিছু বললাম না, এখন মূল ঘটনায় আসি। তোর ওনাকে প্রপোজ করেছে। উনি যদি স্ট্রং মেন্টালিটির মেয়ে না হতো, তাহলে উনি মুখের ওপর রিজেক্ট করতে পারতেন না, সময় নিত, ভাবতো, পরে বিনিয়ে না করতো। এখন এই ঝামেলাবিহীন ঘটনা, তুই গিয়ে হুট করে ওই ছেলেকে পেটালি। এতে আর কিছু হোক আর না হোক, বন্যার সামনে তোর ইমেজটা নষ্ট হবে। তুই রাজনীতি করিস, সামনে তোর ইমেজটা নষ্ট হবে। তুই রাজনীতি করিস, এটা অলরেডি একটা নেগেটিভ ইস্যু। এখন এবার মারপিট করলে অবশ্যই বন্যার কানে কথা যাবে, তোর প্রতি তার নেগেটিভ চিন্তাভাবনা আরো বেড়ে যাবে। এখন তো কথা বলে, পরে দেখবি কথাও বলবে না। তখন প্রপোজ করতে গেলে জীবন অ্যাকসেপ্ট করবে না, বরং সম্পর্ক নষ্ট হবে। আমি চাই না তুই এক ধাক্কায় দুবার খাস। প্রথমবার তোর ভুল ছিল, তবুও কষ্টটা তুই বেশি পাইছিস। এত বছর পর নতুন করে কারো প্রতি ইমোশন হয়েছিস, ইমোশনটা ধরে রাখিস। ভুল রাস্তায় পা বাড়ানোর আগে কমপক্ষে 10 বার ভাবিস। আর ওই ছেলে যদি বাড়াবাড়ি করতে আসে, তখন বিষয়টা আমি দেখব। তবুও তুই কিছু করিস না প্লিজ। তুই যেমন তোর বোনের প্রতি খুশি দেখতে চাস, তেমনি আমিও তোদের দুজনকে খুশি দেখতে চাই। ভুলে যাস না, সবাই এক মায়ের বাঁধনে আবদ্ধ আমরা। আমার কিছু হলে যেমন তুই কষ্ট পাবি, তোর কিছু হলে তেমন আমিও কষ্ট পাবো, তোর বোন কষ্ট পাবে। তোর বোনের কিছু হলে আমি শেষ হয়ে যাব।